প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশনের বলার কথা বলবো অনুষ্ঠানে। নিয়মিত এই আয়োজনে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন এবং তারা তাদের বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন। দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি বাজেট কতটা জনবান্ধব হলো। আপনারা জানেন যে এই মাসের শুরুর দিকে প্রথম সপ্তাহে বাজেট সংসদে প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ প্রস্তাব পেশ করা হয়েছে। বাজেট একটি সারা বছরের একটি দেশের আয় বা ব্যয়ের হিসাব নিকাশ, কিন্তু সেটি কেবল হিসাব নিকাশ নয়, একটি বাজেট থেকে আসলে সম্ভাব্য সামনের যে অর্থনৈতিক যাত্রা, অর্থনৈতিক গতি প্রকৃতি এবং উন্নয়ন নানা রকম মাত্রা এবং তার বৈশিষ্ট্য প্রকাশিত হয়। স্বাভাবিকভাবেই বাজেট নিয়ে নানা রকম বিতর্ক চলছে, সংসদে যেমন বিতর্ক চলছে, বিতর্কটি চলছে সংসদের বাইরেও, রাজপথে। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন অর্থনৈতিক সংস্থা, গোষ্ঠী, তারা ব্যবসায়ী সমাজ, তারা বিভিন্ন মতামত ব্যক্ত করছেন। ভালো মন্দ, পক্ষে বিপক্ষে নানা রকম মন্তব্য আমরা শুনছি। বাংলাদেশের এই যে এই প্রস্তাবিত বাজেট কেমন হলো, বিশেষত সেটা কতটা জনবান্ধব হয়েছে, জনগণের স্বার্থ এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠার জায়গাগুলো বাজেটের মধ্যে প্রতিফলিত হয়েছে কিনা, এটি নিয়ে আমরা আজকে মূলত কথা বলতে চাই। আজকে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাসদের, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন। রতন ভাই, আপনাকে স্বাগত জানাই আজকের আয়োজনে। দর্শক, আরো উপস্থিত রয়েছেন আমাদের মাঝে ডক্টর সাব্বির আহমেদ, FCPS, তিনি অর্থনীতি বিশ্লেষক এবং সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন ইস্তেহার প্রণয়ন কমিটির, এবং আমরা তার কথা বিভিন্ন টকশোতে ইদানি আমরা শুনে থাকি। তিনি আমাদের মাঝে আছেন। আমাদের মাঝে আরো যুক্ত হবেন মোহাম্মদ আফিজুর রহমান, বঙ্গবন্ধু গবেষক এবং তিনি রাজনীতি অর্থনীতি বিশ্লেষক। আমরা প্রত্যাশা করছি যে তিনি হয়তো আলোচনার ফাঁকে আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, এই অনুষ্ঠানটি আপনাদের এই বিষয়ে কোনো রকম বক্তব্য যদি থাকে, সরাসরি মন্তব্য ঘরে আপনারা লিখুন। কোনো প্রশ্ন থাকলে সেটিও লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আমাদের সম্মানিত অতিথিদের কাছে আসবো, তাদের জিজ্ঞেস করবো, তারা নিশ্চয়ই সেই প্রশ্নের জবাব দেবেন। আমরা চাই যে এই অনুষ্ঠানটি অধিক সংখ্যক দর্শক দেখুক, যারা রয়েছেন বিশেষত প্রবাসে। আপনাদের বন্ধু এবং যারা আছেন দেখতে চান, তাদেরকে শেয়ার করবেন অনুষ্ঠানটি। এবং দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আসবো রতন ভাই আপনার কাছে, যে প্রতি বছরের বাজেট আসে, আসলে বাজেট তো একটি রুটিন ওয়ার্ক, একটি সরকার আমরা জানি, কিন্তু তারপরে বাজেট নিয়ে নানা রকম কথাবার্তা আলোচনা হচ্ছে। আমরা দেখলাম যে বাজেটটি সরকার একভাবে বলছিল যে বাজেট প্রণয়নের আগেই অর্থমন্ত্রী বিভিন্ন সময় বলেছিলেন যে অর্থনীতিকে ফিরিয়ে আনার একটি বাজেট, অর্থাৎ যে অর্থনীতির গোটা বিশ্বের নানা কারণে, কোভিড পরবর্তী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, অথবা এখন বর্তমান যে ফিলিস্তিন মধ্যপ্রাচ্যে যে সংকট, সেটি গোটা পৃথিবীব্যাপী অর্থনীতি যে সংকট ফেলেছে, সেখান থেকে আমাদের দেশ মুক্ত নয়, এবং সেখান থেকে আসলে কতটা উত্তরণ ঘটানো যাবে সে প্রত্যয়ে বাজেট এবার প্রণয়ন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। আপনার দৃষ্টিতে এই বাজেটকে আপনি কিভাবে দেখছেন? যে আমি যদি প্রশ্নটা করি যে আসলে বাজেটের আপনার অনেক সমালোচনা মুখর, নানা রকম সমালোচনার দিকগুলো আপনারা বলতে পারবেন, কিন্তু একটু জানতে চাই যে এই বাজেটের কোনো ইতিবাচক দিক আপনার দৃষ্টিতে কোনো আপনি প্রত্যক্ষ করছেন কিনা, মানে যেটি হয়তো অন্য বাজেটের এই বা বাজেটের দর্শনের জায়গাটিও যদি আপনি একটু বলেন, যে এখানে কতটা জনগণের স্বার্থ বা তাদের উদ্যোগ প্রথাগুলো সংযুক্ত করা গেছে। রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। বাজেট একটা মানে সমাজের গতিময়তার চিহ্ন। আমাদের প্রতি বছর নতুন নতুন বাজেট হয় এবং আমরা প্রতি বছরই আমরা বলি যে গত বছরের তুলনায় এবারের বাজেটটা বড় হয়েছে, এবং এখান থেকে বোঝা যায় যে অর্থনীতির একটা গতিময়তা আছে। আমরা হিসেব করে দেখাই যে প্রতি বছর আমাদের জিডিপি বাড়ছে, তার মানে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তৈরি করছেন যারা শ্রমিক এবং কৃষক, তারা আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করছেন, উদ্যোক্তারাও এখানে কাজ করছেন। আমরা বলছি যে মাথাপিছু আয় বাড়ছে। মাথাপিছু আয় বাড়ছে মানে আমাদের টোটাল সম্পদকে জনগোষ্ঠী দিয়ে ভাগ করলে মাথাপিছু যা পড়ার কথা গড়ে সেটার পরিমাণও বাড়ছে। এই যে এগুলো বাজেটের একটা ইতিবাচক দিক। আমরা একটা হিসাব দেখলাম যে বাজেটটা বড় হয়েছে, জিডিপি বড় হয়েছে এবং আমাদের মাথাপিছু আয় বেড়েছে। আবার আর একটা বড় হওয়া, যেটাকে আমাদের আবার ঠিক বড় হওয়া বলে মনে হয় না, সেটা একটু আতঙ্ক ছড়ায়, সেটা হচ্ছে দ্রব্যমূল্য বেড়েছে। আরেক দিক থেকে যদি বলে দেশ থেকে টাকা পাচার বেড়েছে, এবং কালো টাকার পরিমাণ বেড়েছে বলে কালো টাকাকে বৈধ করবার জন্য একটা সুযোগ দেওয়ার বিষয়টাও বেড়েছে। ফলে সব বৃদ্ধি আমাদেরকে উৎসাহিত করে না, কোনো কোনো বৃদ্ধি উৎসাহিত করে, কোনো কোনো বৃদ্ধি আতঙ্কিত করে।
এই উৎসাহ এবং আতঙ্ক নিয়ে এবার বাজেটটা যদি একটু বিবেচনা করে দেখি, তাহলে আমরা দেখব যে যদি জনবান্ধব বলতে হয়, জনগণের কোন অংশে কেমন মানুষ আছে। বাংলাদেশের শ্রমশক্তি জরিপ অনুযায়ী বাংলাদেশের শ্রমশক্তির পরিমাণ 7,36,00,000, এবং এর মধ্যে প্রায় 2,90,00,000 মতো আমাদের কৃষি শ্রমশক্তি, বাকিটা হচ্ছে আমাদের শহরাঞ্চলে, এর মধ্যে কিছু প্রাতিষ্ঠানিক শ্রমিক এবং প্রায় 85% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। আচ্ছা, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য এই বাজেটে কি আছে, শ্রমজীবী মানুষদের জন্য এই বাজেটে কি বরাদ্দ আছে, এবং কৃষকদের জন্য এই বাজেটে আসলে কতটুকু বরাদ্দ রয়েছে। আমরা যদি জিডিপি বেড়েছে ওর সঙ্গে যদি হিসেব করি, তাহলে জিডিপিতে আমরা দেখলাম যে স্বাস্থ্য খাতে বরাদ্দ 1% নিচে, কৃষি খাতে বরাদ্দ 1% নিচে, এবং আমাদের ভবিষ্যতের কথা যদি ভাবি, আমাদের শিক্ষা খাতের বরাদ্দ আরও একটু কমে এখন 1.6% হয়েছে। আমরা এর আগে 2%-এর কাছে ওঠানামা করতো, এবার টাকার অঙ্কে বাড়লেও জিডিপির অঙ্কে দেখা গেল যে 1.6% নেমে এসছে। তাহলে আমাদের যদি বর্তমানের কথা ভাবি এবং ভবিষ্যতের কথা ভাবি, এই বাজেটে বর্তমানকে অ্যাড্রেস করা হয়েছে কতটুকু এবং ভবিষ্যৎকে প্রজেক্ট করা হয়েছে কত, এক্ষেত্রে যদি খেয়াল করি যে বাংলাদেশের অর্থনীতির 3টা যদি প্রধান খাত ধরি, একটাও যদি বলি আমাদের রপ্তানি আয় 84% হচ্ছে গার্মেন্টস থেকে, সেই গার্মেন্টস শ্রমিকরা বিদেশের বাজারের উপর নির্ভরশীল। আমাদের রেমিটেন্স আসে 22 থেকে 24 বিলিয়ন ডলার, এটা হচ্ছে বিদেশের বাজারের উপর নির্ভরশীল। কিন্তু একটা জিনিস আছে আমাদের দেশের বাজার এবং দেশের শ্রমশক্তির উপর নির্ভরশীল, সেটা হচ্ছে আমাদের কৃষি। সেই কৃষি ক্ষেত্রে আমরা যদি বলি রিভাইজড বাজেটের তুলনায় বাজেটটা কিন্তু বাড়লো না। 1, 2 নম্বর হচ্ছে এই কৃষি খাতে যে খাতগুলোতে নজর দেওয়া দরকার ছিল সেই জায়গাগুলোতে নজরটা দেওয়া হয়নি। বলা হয়েছে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সেখানে সরকার বরাদ্দ করছে। কৃষি যন্ত্রপাতি তো কোনো ধনী চাষিরা কিনছেন, ঠিক আছে, ধনী চাষিরা একটু সুযোগ পেলেন, কিন্তু আমাদের সাধারণ চাষিদের, গরিব চাষিদের, তাদের জন্য কি হবে? আচ্ছা, আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের শ্রমিকদের বলা হচ্ছে যাদের মজুরি বাড়ছে, আমাদের বিবিএস এর ডাটা অনুযায়ী আমাদের 5% থেকে 5.5% হারে মজুরি বাড়ছে, কিন্তু সরকারি হিসেবে বলা হচ্ছে দ্রব্যমূল্য বাড়ছে 10% হারে। তাহলে দ্রব্যমূল্য 10% হারে বাড়লে আর মজুরি যদি 5 কিংবা 5.5% বাড়ে, তাহলে প্রকৃত মজুরি কি তার বাড়ে না কমে? সেই শ্রমিকদের জন্য এই বাজেটে আসলে কি বরাদ্দ আছে? আবার প্রতি বছর যদি 22 লক্ষ মানুষ আমাদের শ্রমের বাজারে আসে, তার মধ্যে 12-13 লক্ষ তো এখন বিদেশে চলে যায়, দেশে কাজের সংস্থান নেই বলে। যারা দেশে থাকেন সেই তাদের কর্মসংস্থানের জন্য এই বাজেটে তো একটা কথাও বলা হয় নাই যে কি কি সরকার উদ্যোগ নিয়েছে যা আমাদের ভবিষ্যৎ কর্মসংস্থানটাকে বাড়িয়ে তুলবে। আমাদের যুবশক্তিকে আমরা একটা যৌবন রপ্তানিকারক দেশে পরিণত হব না, আমাদের যুবশক্তিকে বাইরে রপ্তানি করে দিয়ে আমরা প্রৌঢ়দেরকে ফেরত নিয়ে আসবো, এইরকম দেশ নয়। এদেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা হবে, সেগুলো বাজেটে আমরা খুব ভালো কিছু দেখি নাই। ফলে আমরা যদি মনে করি যে বাজেটে শ্রমজীবী মানুষ, বাজেটে কৃষক, বাজেটের ভবিষ্যতের শ্রমশক্তি এবং বাজেটে শিক্ষা, এই কোনো ক্ষেত্রে কিন্তু খুব একটা আশাবাঞ্জক দিক দেখলাম না। কিন্তু ঠিকই আমাদের মাথাপিছু আয়টা বাড়লো, এবং মাথাপিছু আয় বেড়ে আমাদের একটা দুশ্চিন্তা বাড়িয়ে দিল যে সরকারি হিসাবে এখন $2,784 যদি মাথাপিছু আয় হয়, তাহলে 4 সদস্যের একটা পরিবারের মাসিক ইনকাম হওয়ার কথা 1,08,000 টাকা। এখন আমাদের গার্মেন্টস শ্রমিকরা স্বামী স্ত্রী 2জন চাকরি করে কি গড় আয়ের মধ্যে থাকেন? তার মানে আমাদের 7,36,00,000 শ্রমশক্তি যারা কৃষিতে এবং শিল্পে কাজ করেন, সেই শ্রমশক্তি যারা দিচ্ছেন তারা প্রত্যেকেই গড় আয়ের নিচে আছেন। তো গড় আয়ের নিচে যদি কোটি কোটি মানুষ থাকে, তাহলে নিশ্চয়ই অল্প কিছু মানুষ আছে যারা গড় আয়ের উপরে আছেন, এবং তাদের আয় এত বেশি যে দুটো মিলে একটা গড় আয় তৈরি হয়। ফলে এই জায়গায় আমরা দেখছি যে আয় বৈষম্যটাও প্রচন্ডভাবে বেড়ে গেছে, তার একটা রিফ্লেকশন এবার আমরা মাথাপিছু আয় এবং শ্রমিকদের মজুরি আর কৃষকদের আয়ের মধ্যে দেখলাম। জি রতন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ শ্রমিক এবং কৃষকরা আসলে কতটা বাজেট থেকে লাভবান হচ্ছেন সেটি আপনি তুলে ধরেছেন, বৈষম্যের কথা আপনি বলেছেন। কিন্তু বাংলাদেশের আসলে যে দেশ, আমাদের অধিকাংশ মানুষ এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে তো আছেই, দারিদ্র্য সীমার নিচে বসবাস করতো, কিন্তু এই বাজেট বা এই অর্থনৈতিক পরিকল্পনার পথ ধরেই কিন্তু দেশে দারিদ্র্য বিমোচন হয়েছে বলে সরকার দাবি করেন, এবং সেই দারিদ্র্য বিমোচনের হারটিও কম নয়, এবং এই দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। যদিও মাথাপিছু আয়ের বৈষম্যর কথাটা আপনিও বলেছেন, তারপরেও বিভিন্ন সংস্থা বাংলাদেশ সরকারকে বা বর্তমান সরকারকে প্রশংসা জানাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও যে আপনি চিত্রটি তুলে ধরেছেন যে 7,36,00,000 যে কৃষক বা শ্রমজীবী মানুষ, তাদের মাথাপিছু আয় আসলে কম, আসলে আয়টা কাদের হচ্ছে সে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। সাব্বির আহমেদ, আপনার কাছে আসতে চাই যে আমরা দেখছিলাম যে সরকার প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাজেটের টাকার পরিমাণ কিন্তু বাড়াচ্ছিল,
এবারে বলা হচ্ছে যে বাজেটে এই টাকার পরিমাণটা সেভাবে খুব বেশি বাড়েনি, যেমন আগে যেভাবে বাড়ছিল। তো আপনি কি মনে করেন যে আসলে কোনো অর্থনৈতিক কোনো সংকট আছে, অথবা সরকারের সামর্থ্য নাই বলে আসলে টাকার পরিমাণটা বাড়াতে পারেনি? কিন্তু তারপরেও এটা সমালোচনার মধ্যে আমরা দেখছি যে বাজেটের ঘাটতির মানে আয় থেকে তার যে ব্যয় যেটা হবে, তার যা আয় হবে, তার ঘাটতিটা কিন্তু বেড়ে গেছে অনেক বেশি। তো এই যে বাজেটের হয়তো পরিমাণ বাড়ছে, সেই সাথে ঘাটতিও বাড়ছে। তো এটি আসলে কতটা ভালো লক্ষণ অর্থনীতির জন্য, আপনি কি মনে করেন, সাবির আহমেদ? ধন্যবাদ। আশিক লাজো এবং রতন ভাই খুব সুন্দর করে বাজেটের একটা বর্ণনা দিলেন, ওভারঅল একটা সুন্দর বর্ণনা দিয়েছেন। যদিও দু তিনটা ভুল তথ্য আছে, মেজর কিছু না, চেষ্টা হবে বলার সময় নাম্বারগুলো উল্লেখ করা। আমি রতন ভাইয়ের ওই পয়েন্টগুলোতেও আসবো, তার আগে আপনার পয়েন্টটা আসলে বেশি গুরুত্বপূর্ণ বলেই মনে করি এবং সেখান থেকেই আলোচনা করি। বাজেট হচ্ছে আমাদের আগামী একটা বছর কিভাবে চলবে তার একটা পরিকল্পনা, এবং কোনো বাজেটই 100 ভাগ অর্জন হয় না। সবসময় আমরা দেখি যে বাজেটের কিছু কম অর্জন হয়, অথবা কোনো কোনো খাতে 100% বেশি হয়। তো সেগুলো থাকবে। বাজেটকে যদি এবার আমরা একটা বড় সমালোচনা করতে পারছি, সবাই করছেন যে ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট নিয়ে একটু থিওরিটিক্যাল আলোচনা করার দরকার। আসলে যারা অর্থনীতির ছাত্র, অর্থনীতি নিয়ে কাজ করেন, সামান্য হলেও অর্থনীতি করেছেন কোনো না কোনো ভাবে, তারা সবাই জানেন যে একটা দ্রুত প্রবৃদ্ধিশীল অর্থনীতিতে ঘাটতি বাজেট থাকাটা এটা একটা চালিকা শক্তির মতো কাজ করে। বাড়তি শক্তি না, ইংরেজিতে একটা শব্দ আছে ইম্পেটাস। ইম্পেটাস সেটা কিরকম আমি একটু ব্যাখ্যাই করবো। আসলে এই সমালোচনাটা এত বেশি হচ্ছে এবং এটা এত বেশি অযৌক্তিক যে একটু ভালো করে না বললে বোধহয় এটা বোঝানো যাচ্ছে। ব্যাপারটা এরকম, ধরুন আমি একজন সাধারণ মানুষ, মাত্র 25 বছর বয়স, আমি শিক্ষা শেষ করে এসেছি। আমার একটা নতুন কোনো একটা বাণিজ্য করার আমার শক্তি, সামর্থ্য এবং অভিজ্ঞতা আছে, সেই চাকরিও করেছি। তো এখন আমার ক্যাপিটাল আছে ধরুন 100 টাকা, কিন্তু আমি একটা ব্যবসা পরিচালনা করতে পারি 200 টাকা। এই পরিমাণে শক্তি, সামর্থ্য এবং অভিজ্ঞতা আমার রয়েছে। তাহলে আমি কি বাকি 100 টাকাকে আমি ঋণ করবো না? যদি না করি তাহলে কিন্তু আমি আমার যেটা পরিবার আমাকে সাপোর্ট দিলে 100 টাকা, আমি সেই পর্যায় পর্যন্তই থেকে গেলাম, আমি বাড়তি বড়টুকু হওয়ার সুযোগ পেলাম। এই কনসেপ্টটা নিয়েই কিন্তু এই ঘাটতি বাজেটের প্রসঙ্গটা আসে, এবং আমাদের দেশের বিদেশের সব রকমের অর্থনীতিবিদরাই বলেন যে জি, সাব্বির ভাই, আপনি পরিষ্কার করেছেন বিষয়টি। কিন্তু এই যে ঋণের কথা বলা হচ্ছে, যে বাংলাদেশ সরকার বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বিদেশি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়েছে, বাংলাদেশের নিজস্ব যে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নিয়েছে, এবং এই যে বাজেটের সামনে যে ঘাটতিটা বেড়ে গেল, এই ঘাটতি পূরণ করবে এই ঋণ নিয়েই। তো আমাদের ব্যাংকগুলোর অবস্থা ভালো নয়, বলছে তারল্য সংকট আছে ব্যাংকগুলোর, অর্থ নেই। ফলে সেই জায়গায় আসলে যদি সরকারি সব টাকা নিয়ে নেয় ব্যাংকে, তাহলে অর্থনীতির গতিশীলতা, বেসরকারি খাতের যে অর্থনীতির যে গতিময়তার একটা ব্যাপার থাকে, যারা ঋণ গ্রহীতা ঋণ পাওয়ার সুযোগ থাকে, সেটা কমে আসে। মানে এটা আর ধরনের সংকট তৈরি করবে কিনা, যে ঘাটতি পূরণ ঠিকই আছে, সক্ষমতার কথা আপনি বলছেন, কিন্তু আমাদের আপনাকে সেই সক্ষমতা কিন্তু আমাদের ব্যাংক আর্থিক ব্যবস্থাপনার মধ্যে কি আছে সেটি? অবশ্যই আছে। প্রথম কথাই আপনি যেটা বলেছেন যে আমাদের ঋণ বেড়ে যাচ্ছে, এই কথাটা সম্পূর্ণ বেঠিক। বেঠিক এজন্য যে আমাদের চলতি অর্থ বছরে আমাদের বৈদেশিক ঋণ ছিল জিডিপি 5.2%, এবং প্রস্তাবিত বাজেটে এটা কিন্তু 4.6%। এটা তুলনামূলক বিচারে বলতে হবে, শুধু অ্যামাউন্ট দেখে চললে হবে না, আমরা তো প্রতিনিয়ত বড় হয়ে চলছি, বড় হয়ে যাচ্ছি এরকম। তো সবসময় একটা নিরিখটা হচ্ছে জিডিপির কত শতাংশ ঋণ আমরা নিচ্ছি। এবারে আসুন, এর আরো কয়েকটা আন্তর্জাতিক পরিমাপের ব্যাপার আছে, যেমন IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক দুটা প্রতিষ্ঠানই এটা গ্লোবালি তারা একটা স্ট্যান্ডার্ড সেট করেছে যে একটা দেশ তার জিডিপির কত পার্সেন্ট পর্যন্ত ঋণ নিতে পারে বৈদেশিক, তারা বৈদেশিক ঋণ নিয়ে শুরু করতে। তাদের বিবেচনায় বাংলাদেশ যে স্কেলে আছে অর্থনীতির, এখানে একটা দেশ বছরে 55% পর্যন্ত, 55 বছরের কাছে
তার জিডিপির 55% পর্যন্ত বৈদেশিক ঋণ। আমাদের সেখানে বৈদেশিক ঋণ হচ্ছে জিডিপির মাত্র 22%। এটা কয়েক বছর আগেও 16-17% ছিল, এখন একটু বেড়েছে বলে এখন এটা 22%। এবারে আমি যদি ডোমেস্টিক ঋণটাকে ওর সাথে যোগ করি, 22-এর সাথে যদি যোগ করি, আমরা জানি যে প্রায় 41%-এর মতো হচ্ছে আমাদের মোট ঋণ, ডোমেস্টিক না এবং এবং সেই সাব্বির ভাই, আমাদের সময় খুব সীমিত, একটু ছোট করে বলে। হ্যাঁ, ঋণ আমরা নিতে পারি, কিন্তু ঋণটা আসলে কতটা উৎপাদনশীল খাতে ব্যয় করছি, সেখান থেকে কতটা আয় করছি, সেটি নিয়েও কিন্তু একটা কথা আছে। আমরা দেখেছি যে শ্রীলঙ্কা সাম্প্রতিক কালের কয়েক 1.5 বছর আগে চীনের কাছ থেকে ঋণ নিয়েছে, সেই ঋণের ফাঁদে পড়ে পুরো শ্রীলঙ্কা কিন্তু সর্বশান্ত হয়ে গেছে। কেবল শ্রীলঙ্কা না, আর 2-4টা উদাহরণ কিন্তু আছে দক্ষিণ আফ্রিকার নানা রকম দেশগুলোর। তো সেক্ষেত্রে এই আশঙ্কা কি আমরা করতে পারি না যে বাংলাদেশে যদি ঋণের ফাঁদে পড়ে যায়, এই যে মেগা প্রকল্পের ঋণ আগামী 2-3 বছর পর এটা পরিশোধ করতে হবে, তখন বিশাল একটা চাপ তৈরি হবে বাংলাদেশের অর্থনীতিতে। সেটির এরকম আসলে আমরা কতটা সম্ভাবনা প্রস্তুতি আমরা দেখতে গ্রহণ পাচ্ছি। করছি? আসলে এগুলো শুধুই অপপ্রচার করা হচ্ছে। একদল মানুষ আছে আমাদের দেশে সবসময় বানিয়ে বানিয়ে কিছু আতঙ্ক তৈরি করে। বানিয়ে বানিয়ে মিথ্যা বলে আমি তা বলছি না। বলছি যে বানিয়ে বানিয়ে আতঙ্ক তৈরি করে। সেরকম আপনি যে শ্রীলঙ্কার উদাহরণটা দিলেন, শ্রীলঙ্কারটাই দেখুন। এটাই তাদের বিরুদ্ধে কিন্তু একটা অপপ্রচার হয়েছে। শ্রীলঙ্কার যে সংকটটা তৈরি হয়েছিল সেটা মূলত ২টা কারণ। আমরা সবাই জানি। এটা নিয়ে আমার লেখাও আছে, সমকালে প্রকাশ হয়েছিল ঠিক তখনই। ২টা কারণের একটা হচ্ছে তখন কোভিড চলছিল। শ্রীলঙ্কার অর্থনীতি প্রায় 10% হচ্ছে তাদের পর্যটন আয়ের উপরে চলে। এই 10% একেবারে জিরো হয়ে গেছিল এবং একেবারে নগদ ডলার আসে, ক্যাশ ডলার আসে 10%। আরেকটা প্রধান কারণ ছিল এটা সেই দেশের সরকারের একটা ভুল পদক্ষেপ। তারা একবারে রাসায়নিক সার থেকে জৈবিক সার নীতিতে চলে গিয়েছে একবারে। কোনো রকমের গ্র্যাজুয়াল চেঞ্জের অবস্থা না রেখে, ট্রান্সফরমেশনের ব্যবস্থা না রেখে চলে গেছে। যার ফলে ওই বছর তাদের খাদ্যশস্য উৎপাদন হয়েছে 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ জি, খাদ্য উৎপাদন হয়নি। এত বড় 2টা কারণে কিন্তু তাদের আসলে সংকটটা তৈরি হয়েছে। সেই সংকটের সাথে আমাদেরকে তুলনা করার আমাদের কোনো কারণ নেই। আমাদের অর্থনীতিকে, যে কোনো দেশের অর্থনীতিকে আপনি বিবেচনা করবেন তার উৎপাদন কি। উৎপাদন হচ্ছে কি, আমার কৃষি উৎপাদন হয়েছে কিনা, আমার শিল্প উৎপাদন বেড়েছে কিনা, আমার জি, সেবা সেবা কিন্তু আমাদের অন্যতম প্রধান খাত, যদিও এটা নিয়ে সামাজিক আলোচনা খুব কম হয়। আমাদের 54% সেবা খাত থেকে আসে এবং এটা নিয়ে আমরা কিন্তু আমার সাব্বির ভাই, যে এই যে আমরা যে মাথাপিছু আয়ের যে গল্প বলছি, বা যেটি একটা স্বীকৃত, হয়তো একটি উন্নয়ন, একটা স্বীকৃত সূচক, কিন্তু রাজিকুজ্জামান রতন ভাই যেটি বলছেন যে আসলে এই আয় তো, এই যে যারা শ্রমজীবী মানুষ 7,36,00,000 মানুষের আয় বাড়েনি, মাথাপিছু আয় তাদের সব প্রত্যেকের নিচে, তাহলে বাড়লো কার আয়? মানে এই এই আয়। এই কথাটাও ঠিক না। আমাদের মাথাপিছু আয় বেড়েছে তার মানে আমাদের সবার আয় বেড়েছে এ কথা আমি বলছি না। কিন্তু আমাদের আয় বেড়েছে কিনা সেটা নিরীখ করার উপায় হচ্ছে আমাদের মজুরি। আমাদের যে পরিসংখ্যান ব্যুরো তারা গড় মজুরিটা ইনফ্লেশনের সাথে প্রতি মাসেই কিন্তু এটা দিচ্ছে। যেমন ভাই একটু ছোট্ট একটু ভুল তথ্য দিয়েছিলেন, ওটা 5% না, আসলে প্রতি মাসে এখন 7%-এর বেশি গড়ে বাড়ছে। আমাদের ইনফ্লেশন হচ্ছে ইনফ্লেশন তো 10% এর উপরে। না, 10%-এর উপরে না, এটা 10%-এর নিচে। হ্যাঁ, 10%-এর নিচে আর ওটা 7%-এর উপরে। আমাদের ব্যবধানটা মাত্র 2%। এটা কিন্তু অস্বীকার করছে না যে আমাদের ইনফ্লেশনটা একটু বেশি। মানে মজুরি যা বাড়ছে সে তুলনায় একটু বেশি হচ্ছে। আরো একটা কথা জি, আতঙ্ক ছড়ানোর জন্য বলা হয়, আয় ভিত্তিতে এই বৈষম্যের কথা বলা হয়। হ্যাঁ, এটা ঠিক যে আয় ভিত্তিতে আমাদের বৈষম্য বেড়েছে। কিন্তু একই সঙ্গে আমাদের ভোগের ভিত্তিতে বৈষম্যটা যে প্রায় 15-17 বছর আগের পর্যায়ে আছে, সে কথাটা কেউ বলেন না, এই সমালোচকেরা বলেন। আমাদের আসলে কি, আপনার কয় টাকা ইনকাম হচ্ছে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনি কতটুকু পুষ্টি নিতে পেরেছেন, আপনার শিক্ষা পেয়েছেন কিনা, আপনি স্বাস্থ্য সেবা পেয়েছেন কিনা, ইত্যাদি ইম্পর্টেন্ট। তো আমি ভোগ করতে পেরেছি কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই একই 2টা পরিসংখ্যানে কিন্তু পরিসংখ্যান ব্যুরো দিয়ে থাকে নিয়মিত। কিন্তু আমাদের এই সমালোচকেরা যারা শুধুই নেগেটিভ দিক দেখতে পায়, তারা শুধু এই আয় বৈষম্যটার কথা বলে, ভোগ বৈষম্যটার কথা আর বলে না। দুইটাকে নিয়ে অফিসিয়াল পাশাপাশি জি, দেখা যাচ্ছে। আসবো। জি বলুন। আসবো আরো সাব্বির আরো ভাই আপনার কাছে, আসবো একটু রতন ভাইয়ের কাছে আবার আসতে চাই। যদিও আপনার প্রত্যক্ষভাবে রতন ভাই জবাবগুলো আপনি দেননি, বিভিন্ন পরিসংখ্যান বা পরোক্ষভাবে একভাবে এসছে। রতন ভাই দুটা যেটি দিয়েছি। হচ্ছে, আরো কিছু দেওয়ার আছে, আমি তো দিতে চাই, আপনি ওকে আটকে দিচ্ছেন। আসবো আপনার কাছে, আসবো, একটু আসি। জি। আপনি বলেছেন রতন ভাই, যেটি হচ্ছে যে আমরা তো এই যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, অনেক আগে থেকে এই গল্প আমরা এই কথা শুনছি, এক ধরনের বলা হচ্ছিল, কিন্তু বাংলাদেশ তো এখনো শ্রীলঙ্কা হয়ে যায়নি। নানা সূচকে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ গোটা পৃথিবীতে
35তম অর্থনৈতিক শক্তিশালী দেশ, সামনে এর প্রবৃদ্ধি বাড়তে থাকবে। নানা রকম যারা পজিশন করেন অর্থনীতিবিদরা, গোটা বিশ্ব সংস্থাগুলো, তারা বলছে বাংলাদেশের অর্থনীতি এখন হয়তো সাময়িক সমস্যা আছে, কেটে যাবে। আপনি যেটি বলছেন যে দারিদ্র বা শোষিত নিপীড়িত জনগোষ্ঠী, আমরা তো দেখি না যে তারা আসলে তাদের অধিকার নিয়ে তারা খেতে পারছে না, পড়তে পারছে না বলে রাজপথে তারা মিছিল মিটিং করছে, তার অধিকার সচেতন হয়ে বড় বড় সমাবেশ করছে, রাজনৈতিক সমাবেশ করছে, এবং তারা এক ধরনের সরকারের উপর চাপ সৃষ্টি করছে। তো তাতে কি ধরে নেওয়া যায় না যে তারা মোটামুটি কাজ পাচ্ছে, তারা যেটি ভোগ করছে, অর্থনীতিতে এক ধরনের ভালো অবস্থানই আছে? আপনারা যে পরিসংখ্যানটি বলেছেন যে আসলে বৈষম্য, হ্যাঁ বৈষম্য বলছে যে বৈষম্য একটা সময় হয়তো থাকতে পারে, আস্তে আস্তে এটা কমিয়ে আনাই একটা চ্যালেঞ্জ হয়ে যাবে, সামনে হয়তো কমে আসবে। মানে এই দর্শনটাকে কিভাবে নেন রতন ভাই? দুটো জিনিস, একটা হচ্ছে যে প্রতিবাদহীনতা, সেটা অনেক কারণেই হতে পারে মানুষের। মানুষ যখন অদৃষ্টের উপর নির্ভর করে যে এদের কাছে চেয়ে কোনো লাভ নাই, কি আর করব, মেনে নেই, এই মেনে নেওয়াটাও কিন্তু কখনো কখনো প্রতিবাদহীনতার একটা সংস্কৃতি তৈরি করে। আর বৈষম্য যেটা বাড়ছে, এটা অর্থনীতির যদি সাধারণ সূচকটা দেখি, যদি গিনি সহগ দিয়ে বৈষম্য মাপা হয়, তাহলে আমাদের স্বাধীনতার পরে ৭২ সালে তখন আমাদের বৈষম্যটা কেমন ছিল? তখন ছিল 0.38, মানে একটা মডারেট বৈষম্য ছিল। এখন গিনি সহগে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? আমরা তো অনেক উন্নয়ন করেছি। তাহলে উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈষম্যটা যে বেড়েছে, সেটার প্রমাণ হচ্ছে আমরা 0.49-এ এসে গেছি, কেউ কেউ বলে 0.5-এও চলে আসছে। তাহলে এইটা কেন হলো? এক। ২ নম্বর, আমাদের ভোগ বৈষম্যটা কি বাড়ে নাই? এখন ধরুন ভোগ বৈষম্য কিরকম? বিবিএস বলছে যে মানুষ এখন চাল খাওয়ার পরিমাণটা কমিয়েছে এবং ডিম খাওয়ার পরিমাণটা কমিয়েছে। আচ্ছা, চাল এবং ডিম প্রধানত কারা খান? আমাদের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং ধনীদের কিন্তু চাল খাওয়ার পরিমাণটাও কম, তারা কিন্তু অন্যান্য জিনিস খান। ফলে এই একদম মানে ক্রুড নেসেসিটি অফ লাইফ যদি বলি, যে ভাত খেয়ে তাদের পুষ্টি পূরণ করতে হয়, সেই মানুষগুলোর অবস্থাটা কি? এবং আরেকটা জিনিস খেয়াল করার মতো, যে আমাদের যারা শ্রমজীবী মানুষ যারা, তাদের প্রায় ৫২% আয়টাই খরচ হয়ে যায় শুধুমাত্র খাবার কিনতে গিয়ে। এবং সে কারণেই দেখুন যে আমরা যদি এই যে পণ্য মূল্য এটা নির্ধারণ করার জন্য যে একটা যদি বলি যে বাস্কেট, যেটা আমাদের বলি ফুড বাস্কেট, সেখানে কতটা পণ্য আমাদের সাধারণ মানুষরা কেনে, সেগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতিটা কেমন হয়েছে? সব মিলিয়ে তো ৭২২টা পণ্য মিলে একটা মূল্যস্ফীতি হিসাব করা হয়। তার মধ্যে সাধারণ মানুষ গড়ে যারা কেনে ৩৭টা পণ্যের মধ্যে তাদের জীবনটা ঘুরপাক খেতে থাকে। ওই চাল, ডাল, আটা, নুন, তেল, এগুলোর ক্ষেত্রে তারা বলছে যে এগুলোর ক্ষেত্রে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ২০%, মাছের মূল্যস্ফীতি হচ্ছে ২০%, এবং অন্যান্য মূল্যস্ফীতি সেটা সবই হচ্ছে ১৫%-এর উপরে। তাহলে ওই যে গড় মূল্যস্ফীতি যদি আমি ৯.৮৯ ভাগ ধরি, তাহলে কিন্তু খাদ্য মূল্যস্ফীতি যেটা সাধারণ মানুষ খায়, সেটার পরিমাণটা কিন্তু অনেক বেশি। যে কারণে তাদের দুটো কাজ করতে হয়, হয় এক চমৎকার। খাওয়া কমাতে হয়, অথবা কি করতে হবে, অতিরিক্ত পরিশ্রম করতে হয়। অতিরিক্ত পরিশ্রম করার জন্য তাদের হন্যে হয়ে ঘুরতে হবে, সেটা তাদের শারীরিক সক্ষমতার মানটা কমিয়ে দেবে। আর কম খেলে তার মধ্যে পুষ্টিহীনতার পরিমাণটা বাড়বে। এইটার একটা প্রভাব আমরা গোটা সমাজে দেখতে পাচ্ছি। যে কারণে দেখুন, জায়গা জমি বিক্রি করে হলেও এদেশের শ্রমশক্তি কিন্তু ছুটছে বাইরে, একটু একটু যদি ভালো কাজ পাওয়া যায়, একটু যদি ভালোভাবে টিকে থাকা যায়। যদিও আমাদের যারা ক্ষমতায় আছেন তারা আমাদের কিন্তু ইউরোপের স্ট্যান্ডার্ডেই ভাবছেন। হ্যাঁ, বাংলাদেশে ইউরোপের স্ট্যান্ডার্ডে আছে প্রায় ৯০ লক্ষ পরিবার, তারা সব মিলিয়ে ৩ কোটি মানুষের মতো। কিন্তু বাকি যে আমাদের ১৪ কোটি মানুষ, তারা তো সাব স্ট্যান্ডার্ড লাইফ লিড করছে। ফলে ওই ৩ কোটি মানুষ, তাদের মধ্যে আবার কিছু মানুষ আছেন অতি ধনীর পর্যায়ে পড়ে, যাদেরকে বলা হয়েছে যাদের ৩ কোটি টাকার উপরে যাদের সম্পদ আছে, তাদেরকে আমরা অতি ধনীর পর্যায়ে ধরতে পারি। এইভাবে রতন যদি ভাই, দেখি। একটু আপনাকে একটু থামাচ্ছি। আপনি বলছেন যে আমাদের অধিকাংশ মানুষ সাব স্ট্যান্ডার্ড লাইফ লিড করে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের যারা নেতা আছেন তারা কিন্তু এই কথা বলেন না। তারা বলছেন যে এখন গ্রামে গঞ্জে মানুষ সবার গায়ে কাপড় আছে, সবার পায়ে স্যান্ডেল আছে, তারা এখন টুথব্রাশ ব্যবহার করে, তাদের ইলেকট্রিসিটির মধ্যে তারা টেলিভিশন দেখছে, তারা মোবাইল ডাটা ব্যবহার করে, ফেসবুক চালায়, ফেসবুক চালানোর সংখ্যাটাও কম নয়। আমরা নানা রকম টিকটক নিয়ে তারা উপভোগ করে, বিনোদন করে। তো এই যে আপনি বলছেন যে সাব স্ট্যান্ডার্ড, হ্যাঁ আপনার মানে কোটিপতির জীবন ধারা থেকে হয়তো স্ট্যান্ডার্ডের একটা বড় পার্থক্য আছে, কিন্তু আমরা যদি ১০ বছর আগের বা ২০ বছর আগের আমাদের জীবন চিত্রের সাথে তুলনা করি, সেক্ষেত্রে আপনি কি বলবেন? ১০ বছর আগে আমাদের জিডিপি কত ছিল, আমাদের মাথাপিছু আয় কত ছিল, আর ১০ বছর পরে, ১০ বছরে এটা তো বাড়িয়েছি আমরা, তাই না? যে বাড়ানোর ক্ষেত্রে সবাই শ্রম দিল, আর পাওয়ার ক্ষেত্রে অল্প কিছু মানুষ পেল, এখান থেকে তো বৈষম্যটা তৈরি হয়। ফলে কোনো একটা জায়গায় মানুষের লিভিং স্ট্যান্ডার্ড তখনই আমরা বলবো, সেটা হলো
সে কত দিয়ে কত পায়, কি পরিমাণ সে ভ্যালু অ্যাড করে এবং কি পরিমাণ সে পায়। আমাদের শ্রমশক্তি এখন পায়ে স্যান্ডেল আছে, কিন্তু পায়ে স্যান্ডেল নিয়েও তো সে বাজারের রাস্তায় কাজ করছে। তার হাতে মোবাইল আছে, কিন্তু মোবাইল নিয়েও কিন্তু সে বেকার হয়ে বসে আছে। ফলে হাতে মোবাইল আর পায়ে স্যান্ডেল এটাই কিন্তু দারিদ্র্যের সূচক উন্নয়নের কোনো মাপকাঠি নয়। গোটা পৃথিবীর দেখুন, আমরা যদি অ্যাপারেল মার্কেটটা দেখি, গোটা পৃথিবীর যদি ফুড প্রোডাকশনটা দেখি, গোটা পৃথিবীর যদি মানুষের অ্যামিউনিটিস অফ লাইফ সেগুলো ব্যবহার করা দেখি, তার মান তো গোটা পৃথিবীতেই বাড়ছে। যেহেতু বিজ্ঞান এবং প্রযুক্তির ডেভেলপমেন্ট ঘটছে, তার একটা সুযোগ নেবে না? এবং সেটার জন্য একটা ধাক্কা আমাদের আছে। আগে আমি 100 টাকায় যেখানে 33 টাকা আমি মোবাইলের জন্য ডাটা চার্জ দিতাম, এখন 39 টাকা দিব। তার মানে এখানেও খেয়াল করে দেখুন, বাংলাদেশে যদি 18 কোটি মোবাইল গ্রাহক থাকেন, প্রত্যেকে দিনে যদি 10 টাকা করে ব্যবহার করেন, 10 টাকায় সে 3 টাকা করে যদি ট্যাক্স দেন, বছরে তো 20,000 কোটি টাকা এরাই আবার সরকারকে ট্যাক্স দিচ্ছে। ফলে তারা কিন্তু দিচ্ছে এবং সরকারের অর্থনৈতিক গতিশীলতা বাড়াচ্ছে, কিন্তু নিজেদের জীবনের গতিটা সেই তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না। আমরা এটাই রতন দেখাতে ভাই, চাই। আপনাকে শুনবো। ইতিমধ্যে আমাদের মাঝে যুক্ত হয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আপনি শুনতে জি পাচ্ছেন আমাকে? জি আমি শুনতে পাচ্ছি। একটু স্বাগত জানাচ্ছি আমাদের জি, প্রিয় সাব্বির ভাই আছেন। আলোচনার আপনাকে সংযোগ করার প্রয়োজনে একটু ভূমিকা দিতে চাই যে আমরা বাজেট নিয়ে কথা বলছিলাম। আমরা এক ধরনের বাহাস দেখছিলাম রাজীবুজ্জামান রতন এবং সাব্বির আহমেদের মধ্যে, যে রতন ভাই বলছেন যে বাজেটে যা কিছু হয়েছে হয়তো ব্যয় বেড়েছে, আমাদের বাজেটের পরিধি বেড়েছে, কিন্তু আসলে শ্রমজীবী মানুষ যারা আছে, কৃষক, শ্রমিক, তাদের জন্য আসলে তেমন কোনো সুখবর তিনি দেখছেন না। তিনি কৃষিতে আসলে আমাদের যে বাজেটের মোট বরাদ্দের পরিমাণ সেটি প্রত্যাশিত নয়। বিশেষ করে শিক্ষা খাতে মোট অঙ্কের টাকা বেড়েছে, কিন্তু শিক্ষা খাতে বরাদ্দের হার কমে এসেছে। এটা গত কয়েক বছরের চিত্র। যদিও আমরা এক সময় ছাত্র আন্দোলন করতাম যে জাতীয় আয়ের 5 ভাগ শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে, ইউনেস্কোর একটা সুপারিশ আছে। আমরা একবিংশ শতাব্দীর যে নতুন সমাজ নির্মাণ করতে চাই, জ্ঞানভিত্তিক সমাজ, আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে, আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল এজের যুগে প্রবেশ করছি, সেখানে শিক্ষা খাত উপেক্ষিত বাজেটে নানা প্রশ্নগুলো রাজীবুজ্জামান রতন সহ অনেকেই করছেন। তো হাফিজ ভাই, আপনার কাছে জানতে চাইবো যে এবার দেখলাম যে বাজেটের এক ধরনের রশি টানা হয়েছে, যে আসলে আগে যে অ্যাগ্রেসিভ যে একটা ব্যাপার ছিল যে বাজেট অনেক বেশি টাকা বরাদ্দ, সেটি একটু কমে এসেছে। মানে এই প্রশ্নটি সাব্বির আহমেদকে করেছিলাম যে এটি আসলে অর্থনৈতিক সংকটের কোনো লক্ষণ বলে আমরা ধরে নিব কিনা, নাকি এটা কোনো দর্শনগত কোনো পার্থক্য বা কোনো শিফট আছে আওয়ামী লীগের? হাফিজুর রহমান কি বলে পারে? জি, ধন্যবাদ আপনাকে রতন ভাই। আপনার শব্দ আমি শুনতে পাচ্ছি না, একটু ভেঙে আসছে। আমি জানি না একটু ডেভেলপ করা যায় কিনা। আচ্ছা, যেটা মানে আমি কথাগুলো শুনছিলাম প্রথম থেকেই, এবং মানে আমার কথা কি এখন শোনা যাচ্ছে, বলুন। আমি যে বিষয়টি আমার জায়গা থেকে যদি আমি বলতে চাচ্ছি, দেখেন এটা একটা কন্টিনিউয়েশন। আমরা 2008 থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় দেখেছি, এবং আমি যদি চিন্তাকেও বিবেচনায় তাহলে এটি কিন্তু কিভাবে ধরলে কন্টিনিউশনে 16তম পদে, এবং এর মধ্যে আমরা কিন্তু অনেকটা কাজ করতাম। এবারের বাজেটে বলা হয়েছে একটি সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের, তাই না? তো এই যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কম্পোনেন্ট গুলা এই হাফিজ ভাই, আমি একটু চেক করিনি যে আপনাকে আমার মতো কি শুনতে অসুবিধা হচ্ছে কিনা। সাব্বির ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? না, আমি হাফিজুর ভাইকে শুনতে পাচ্ছি। ভাঙা ভাঙা শুনতে পাচ্ছেন। হাফিজ ভাই, আপনার যে মাইক্রোফোনটা একটু কাছে হাতে নিয়ে কি কথা বলার সুযোগ আছে কোনো? জি, অবশ্যই। জি, প্লিজ। আমি যাই হোক, এখন খুব বেশি ইমপ্রুভমেন্ট নেই। আমার মনে হয় আমি তাহলে একবার হেডফোনটা লাগিয়ে নিলে ভালো হবে। হেডফোনটা কি একটু লাগানো যায়? হেডফোন আছে কাছে? আমি করছি। জি, আমি ততক্ষণে তাহলে আমরা একটু সাব্বির আহমেদের কাছে আসতে চাই। হাফিজ ভাই, আপনি একটু প্রস্তুতি নিয়ে আসেন, আমরা শব্দটা যেন শুনতে পাই আপনার। জি, সাব্বির ভাই।
জি, বিষয়টা হচ্ছে যে আমি এক ধরনের বাজেট নিয়ে আলোচনা করব বলে আমি দু একটি সেশন শুনছিলাম, যে সেখানে একজন বলতে শুনলাম যে এই প্রথম আওয়ামী লীগ তার বাস্তবতাকে স্বীকার করলো আর কি। এতদিন আগে বিভিন্ন সময় বাজেটে বিভিন্ন বছরে বলা হতো যে বাজেটের আকার এত বড় বড় বাড়ানোর দরকার নেই, বাজেটের যে দক্ষতা, বাস্তবায়নের দক্ষতাটাই হচ্ছে বড় কথা। এই প্রথম এক ধরনের টান, রশিতে টান পড়েছে, রাশ টেনে ধরা হয়েছে বলা হচ্ছে। তো এটা আসলে বাস্তবতার এক ধরনের স্বীকৃতি কিনা? আওয়ামী লীগ কি আসলে এখন অন্যদের মতামতকে গুরুত্ব দিচ্ছে, বা অর্থনীতিবিদদের কথা বা সুশীল সমাজের কথা শেষ পর্যন্ত শুনলো? আসলে আওয়ামী লীগ সভানেত্রী সভাপতি সবসময় বলেন যে আমরা যেটা প্রয়োজন সেটা করি, কি বলবো না বলবো সেটার থেকে আমরা খুব বেশি গুরুত্ব দিই না। এটা গুরুত্ব দেয় না সেটা তিনিও মিন করেন না, তবে নিজেদের যেটা প্রয়োজন সেটা করে। আমরা যদি বাংলাদেশের এই বাজেটের ইতিহাসের দিকে তাকাই, প্রতি বছরই যখন মোহিত সাহেব অর্থমন্ত্রী ছিলেন, তিনি যখন বাজেটগুলো দিতেন, প্রতি বছরই আমরা একটা সমালোচনাই শুনেছি যে এই বাজেট বাস্তবায়ন সম্ভব না। এই যত বিরোধীরা আছেন, সমালোচকেরা আছেন, সবাই একটা কথা বলছে। কিন্তু আমরা প্রতি বছরই দেখেছি বাজেট তার টার্গেটের কাছাকাছি গিয়েছে। এমনকি 97-98% ইমপ্লিমেন্টেশনের রেকর্ডও বাংলাদেশে আছে। আবার কমও হয়েছে কোনো বছর, 87% হয়েছে, 93% হয়েছে, তাও হয়েছে। তো এটাই তো স্বাভাবিক। আর এই ধারাবাহিকতার সাথে এই বছরের বাজেটের একটা বড় পার্থক্য আছে। আমাদের বাজেটটা হতে হবে আর্থিক সামাজিক পরিস্থিতির উপর। আমাদের অর্থনৈতিক পরিস্থিতি গত ২ বছর ধরে, ২ বছরের বেশি সময় হলো বোধহয়, যে এই ইউক্রেন যুদ্ধের পর থেকে আমাদের অর্থনীতি একটু চাপের মধ্যে পড়েছে। এই চাপটা চতুর্মুখী চাপ, মানে ৪ দিক থেকে আমাদের চাপ এসেছে। একটা হচ্ছে পণ্যের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে, দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক বাজারে সুদের হার বেড়েছে, যারা প্রায় 0% এর কাছাকাছি থাকতো তারা 5%, কোনো কোনো ক্ষেত্রে 5.6% পর্যন্ত তারা ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ রেট দিয়েছে। তো তারপরে আন্তর্জাতিক পরিবহন খরচ বেড়েছে প্রায় 30%, এবং আমাদের টাকার মান কমে গিয়েছে প্রায় 36%। এইগুলো তো বাস্তবতা, এগুলো আওয়ামী লীগ কখনোই অস্বীকার করেনি। আওয়ামী লীগের কোনো মন্ত্রী বা কোনো রাজনৈতিক নেতা তারা কেউই এটা অস্বীকার করে। এই বাস্তবতা মেনে নিয়ে আওয়ামী লীগ সবসময় বাজেট করেছে, এবারও তাই করেছে। যেহেতু আমাদের মুদ্রাস্ফীতি আপনি জানেন নিশ্চয়ই, যে আওয়ামী লীগের যে সর্বশেষ নির্বাচনী ইশতেহারের ১ নম্বর অঙ্গীকারটাই ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সেই ইউক্রেন যুদ্ধের পর থেকেই কিন্তু সরকার কাজ করছে। আপনার নিশ্চয়ই মনে থাকবে যে যুদ্ধ শুরু হওয়ার পরেই যখন গ্যাস তেলের দাম বেড়ে গেল, তখন একই সাথে আহ, সরকার রাজস্ব কমিয়ে বাড়িয়েছে কতগুলো আমদানির উপরে, এবং কেন্দ্রীয় ব্যাংক কতগুলো নিয়ম জারি করে আমদানিকে নিরুৎসাহিত করেছে। তখনই অ্যাকশনটা নিয়েছে। তার পরবর্তীতে আমরা আরো অনেক রকমের দেখেছি, এবং সর্বশেষ এবছরের শুরুতে যখন কেন্দ্রীয় ব্যাংক নতুন মুদ্রা নীতি দিল, তারা কিন্তু সংকোচনমূলক মুদ্রানীতি জি। দিকে গিয়েছে। এই সংকোচনমূলক মুদ্রানীতির সাথে এবারের বাজেটে কিন্তু সুন্দর একটা সমন্বয় আছে, রাজস্ব নীতি দিয়ে তার সাথে লিঙ্ক করা হচ্ছে, যাতে আমাদের এই মুদ্রাস্ফীতিটা কমে আসে। জি, মুদ্রাস্ফীতি সাব্বির ভাই, যাতে আমরা ছোট ছোট না করে হয়, কতগুলো বিষয়, আমরা টেকনিক্যাল বিষয় একটু আলোচনা করব। একটা কথা বলে শেষ করছি। মুদ্রাস্ফীতি যাতে উৎসাহিত না হয় সেজন্য সরকার কিন্তু বাজেটের আকারটা কম রেখেছে। আরো বেশি যদি অর্থ প্রবাহ বাজারে বাড়ে, মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে। যার জন্যই কিন্তু এবারের বাজেটটা তুলনামূলক ছোট রাখা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। হাফিজুর রহমান ভাই আমাদের মাঝে এসছেন আবার, আশা করি এবার আমরা শব্দ শুনতে পাবো। হাফিজ ভাই, যেটি আলোচনা বড়ভাবে হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখেছি যে এবার কালো টাকা সাদা করার এই যে প্রভিশনটা এবারও রেখে দেওয়া হয়েছে, এটি নিয়ে অনেকেই বলছেন যে এটা রাখা উচিত নয়। কিন্তু মানে উল্লেখ করবার বিষয় হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে যে যারা কালো টাকা সাদা করতে চায় তারা ট্যাক্স দেবে কম, 15%। আর যারা আয় করবে পরিশ্রম করে, কষ্ট করে, মাথার ঘাম পায়ে ছড়িয়ে, আহ, তাদেরকে ট্যাক্স দিতে হবে বেশি। তো এটা কি ধরনের ন্যায়ভিত্তিক মানে সমাজ নির্মাণের প্রচেষ্টা হলো? আমরা দুর্নীতিমুক্ত সমাজের কথা বলি, আমরা সদাচারের কথা বলি, তো এই ধরনের কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলো কেন? কাদের স্বার্থে? আনমিউট করতে হবে। আনমিউট করতে হবে হাফিজ ভাই। জি, বলো। না, আপনি যে বলতে শোনা যাচ্ছে না। আমার মনে হয় সাউন্ডে কোনো একটা সমস্যা হচ্ছে। আপনি একটু কাছে এসে, আপনার ডিভাইসের কাছে এসে বলুন।
জি জি জি। মানে আসলে মূল যে জায়গাটা বলতে চাচ্ছি আমি, সেটা খুব পরিষ্কার যে আমরা আসলে এই যে যে বাংলাদেশটাকে পাচ্ছি, এই বাংলাদেশ তো গত 16 বছর ধরে টানা একজন মানুষের নেতৃত্বেই আছে, এবং সেখানে কিন্তু অনেকগুলো ভীষণ থাকে। ভীষণের জায়গাগুলোতে আমরা দেখলাম যে এখানে এসে এটাকে 16তম বাজেট হিসাবে পাচ্ছি। এখন 16তম বাজেটের জায়গায় একটি বাজেটটা যেটা দেওয়া হয়েছে, নতুন ভাই যেটা বললেন, সাব্বির ভাই যেটা বললেন, এই সময় এসে আমাদের মানুষের জীবনযাত্রার মান কি উন্নত হয়েছে না হয়নি? নতুন ভাই হয়তো বলতে পারবেন, কিন্তু আমরা কিন্তু দৃশ্যমান ভাবে দেখি যে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, না, এবং আমাদের রতন যে ভাই বলছি যে শ্রমজীবী, না, জি যতটা উন্নত হয়েছিল, যেমন আমাদের বাঙাল মানে যারা নিম্ন আয়ের মানুষ তারা এক ধরনের ডিম খেতে পারতো, ডিমের দামটা কম ছিল। আমরা ফার্মের মুরগি যেটাকে বলি সেটা কম দামে তারা কিনতে পারতো। তারা নানা রকম মাছ কিনতে পারতো, তেলাপিয়া মাছ, তারপর এই যে কিছু মাছ কিনতে পারতো তারা বাজারে। সেগুলোর দাম কিন্তু এখন অনেক বেড়ে গেছে, 2 গুণ 3 গুণ হয়ে গেছে। ফলে মানুষের কেউ কেউ তো বলছেনই যে আসলে পুষ্টিরও একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দাম বৃদ্ধির জায়গাটা কি শুধু আসলে আমাদের মানে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে, নাকি এটি বৈশ্বিক প্রেক্ষাপটে একটি বিষয়? এবং আহ, ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি বাজারে গিয়ে দ্রব্যটা, আপনি বলছেন ডিমের দাম বেড়েছে, অবশ্যই ডিমের দাম বেড়েছে। এখন ডিমের দাম, আপনি একটা ডিমের দাম 12 বা 13 টাকা বা 14 টাকা 15 টাকা আছে, তারা বাড়ছে, ফাইন, কিন্তু সেই ডিমটি কেনার মতো সামর্থ্য তৈরি হয়েছে কিনা, এটি তো আসলে একটি সামগ্রিক বিষয়, তাই না? মানে আপনি শুধু বিক্রয় মূল্যটা দেখছেন, কিন্তু ক্রয় ক্ষমতার জায়গাটি, ধরেন একজন শ্রমিক, সে কত টাকা মজুরি পাইতো আজ থেকে 15 বছর আগে, এখন কত টাকা মজুরি পাচ্ছে, যে লেবারের সে কত টাকা পাচ্ছে, যে কৃষিকাজ করছে মাঠে গিয়ে সে কত টাকা আয় করছে, আয় বেড়েছে কি এবং কত পার্সেন্ট বেড়েছে, এই জায়গাটা কি আমরা কখনো বলি? আমরা দুইটা জায়গা সমানভাবে রাখি কিনা, যে যত টাকা আয় বাড়ছে এবং ব্যয় বেড়েছে, দুইটা জায়গা, এটা হলো একটা। আরেকটা হচ্ছে যে আমার পণ্য সরবরাহ আছে কিনা, আমি কিনতে পারছি কিনা, ডেফিনেটলি এই এই টোটাল ব্যালেন্সিং এর জায়গাটা। এবং আরেকটি বিষয় যেটা বলা হলো যে আয়ের যে যে মেগা প্রজেক্ট গুলোর কথা, আপনি, আমি ওই পুরো টকশোটাই শুনছিলাম, একটা জায়গা যদি আপনি চিন্তা করেন যে যেই মেগা প্রজেক্ট গুলো করা হচ্ছে, অনেকগুলো মেগা প্রজেক্টের কিন্তু একটা আয়ের উৎসও কিন্তু হচ্ছে। আমরা পদ্মা সেতু যদি বলি, আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যদি বলি, মেট্রো রেল যদি বলি, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আয় আসা শুরু হয়েছে। এই যে একটা আয়ের ক্ষেত্রেও কিন্তু শুরু আপনার ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোকে, এই জায়গাটা কি আপনি কনসিডারেশনে নিবেন বা নিবেন না? মানে আসলে তো দৃষ্টিভঙ্গি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি বলছেন একটি বাজেট, আমি কিন্তু বলছি 16তম বাজেট, আমি কিন্তু বলছি যে স্মার্ট বাংলাদেশ যে বিনির্মাণের আপনি পথে। একটি জার্নির কথা বলছেন, যে বিচ্ছিন্ন এক বছর একটি বাজেট না, আপনি যেটি বলছেন যে একটি ভিশনের কথা, একটি জি জার্নির কথা, এবং একজনের নেতৃত্বেই সেটি আসলে এগিয়ে যাচ্ছে আপনি জি, আমি বলেছেন। সেটাই বলছি, জি, আমি হাফিজ সেটাই ভাই বলছি। আপনার কাছে আসবো, আবার একটু রতন ভাইয়ের কাছে আসতে চাই। যে রতন ভাই আসলে আপনি তো একটা আদর্শিক রাজনীতি করেন, আপনার একটা সমাজকে দেখার একটা চোখ আছে, দৃষ্টিভঙ্গি আছে, ফলে তার আলোকে আপনি বিচার করেন। অনেকে বলেন যে সেটি আপনি আপনার নিজস্ব চশমা দিয়ে দেখছেন, অর্থনৈতিক বিচার বিশ্লেষণ করছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেন যে অনেকে আছেন যারা কানা, কিন্তু তারা হচ্ছে উন্নয়ন কানা, তারা আমাদের দোষটাই দেখে, উন্নয়নগুলো দেখে না, ভালো দিকগুলো দেখে না। মানে এই সমালোচনাটাকে আপনি কিভাবে নেন? পদ্মা সেতু নিজের টাকায় বাংলাদেশে হলো, মেট্রো রেলের মতো এই ধরনের একটা মেগা প্রজেক্ট, দক্ষিণ এশিয়ার মধ্যে একটা স্পিডি প্রজেক্ট আমরা দেখলাম, কর্ণফুলীর মাটির নিচের দিকে ট্যানেল গেল, যেটা আমরা ভাবতে পারিনি। আমাদের স্যাটেলাইট এখন আকাশে উঠছে, আমাদের পারমাণবিক শক্তি ব্যবহার করে আমরা সামনের দিকে জ্বালানি ব্যবহারের একটা সক্ষমতা তৈরি করছি। তো এগুলো আসলে সেই যে বটমলেস বাস্কেটের যে বাংলাদেশের চিত্র, 50 বছরের জায়গা থেকে আওয়ামী লীগের হাত ধরেই সেটি এসেছে, এটা আওয়ামী লীগ খুব জোর গলায় বলেন। আপনারা এই উন্নয়নগুলোকে আপনারা স্বীকৃতি দেন কিনা? একটা হচ্ছে উন্নয়নের দৃশ্যমান, আর আরেকটা হচ্ছে উন্নয়নের ভেতরে কার্যকারণটা কি এবং তার ফলাফলটা কিভাবে জনগণের মধ্যে সঞ্চারিত হচ্ছে। হ্যাঁ, এখন আমরা ছোট দুটো বিষয় যদি বলি, বাংলাদেশটা কিন্তু টিকিয়ে রেখেছে বাংলাদেশের কৃষি। বাংলাদেশের মোট ঋণের স্থিতির পরিমাণ কত সেটা যদি বলি, এখন 16 লক্ষ কোটি টাকা। কৃষক কত টাকা ঋণ নিয়েছে? কৃষক নিয়েছে 52,000 কোটি টাকা।
মোট ঋণের 3.5% কৃষকরা নিয়েছে। এই ঋণ ঠিকমতো পরিশোধ করতে পারেনি বলে 1,26,119 জন কৃষককে সার্টিফিকেট মামলা দেওয়া হয়েছে এবং তাদের কাউকে কাউকে কোমরের দড়ি বেঁধেও নিয়ে যাওয়া হয়েছে। এটা হলো একটা দিক। আমরা খুব খুশি হয়েছিলাম যে 30,000 টাকা ঋণ নিয়েছো, শোধ দিবা না, এটা তুমি মস্করা পেয়েছো যে টাকা শোধ দিবা না। কিন্তু সেই সময় 1,86,000 কোটি টাকা ঋণ খেলাপি। এই ঋণ খেলাপিটা কারা ঋণ খেলাপি হয়েছে? ফলে চশমাটা সবারই আছে, কিন্তু কোন চশমায় কিভাবে দেখছেন সেটা একটু গুরুত্বপূর্ণ। আমি এখন ঋণ খেলাপিদের প্রতি স্নেহপ্রবণ হয়ে তারা ঋণ খেলাপি হয়েছেন, তো কষ্টে ছিলেন, হয়তো খেলাপি হয়েছেন, এরা একজন দেখবেন, আরেকজন দেখবেন যে কৃষক উৎপাদন করে, সে নিজে খায় এবং জনগণের খাবারের সংস্থান করে, তাকে ঋণ দেওয়াটা কি ভিক্ষা দেওয়া, নাকি তাকে ঋণ শোধ দিতে না পারার কারণে শাস্তি দেওয়া? আমি কোন দৃষ্টিতে দেখবো? তাতে করে কি হলো, কৃষি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 219 কোটি টাকা। এরকম 219 কোটি টাকার খেলাপি ঋণ তো একজন ব্যক্তি এর চেয়ে অনেক বেশি আছে। আমি যে শক্তি প্রয়োগ করে ওই কৃষকদের কাছ থেকে ঋণ আদায় করছি, সেই শক্তির কিয়দংশ যদি প্রয়োগ করতাম যারা ঋণের টাকাটা মেরে দিচ্ছেন তাদের ক্ষেত্রে, তাহলে আমরা খুশি হতাম। 2 নম্বর হচ্ছে, আমাদের দেখুন তো বাংলাদেশের সক্ষমতাটা কিরকম বেড়েছে। 1950 সালে আমরা জমিদারি প্রথা বাতিল করেছি। তারপরে হয়েছে কি, ব্রিটিশ আমলের পরেই জমিদারি প্রথা বাতিল হয়ে 375 বিঘা পর্যন্ত জমির সিলিং হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা জমির সিলিংটা 100 বিঘাতে নিয়ে গেলাম। কিন্তু গোপালগঞ্জেই একজন পুলিশের সাবেক প্রধান, তিনি 681 বিঘা জমি কিনে ফেলতে পারলেন, কারো চোখেই পড়লো না। ফলে এটা যে তারা যে কোন চশমা পড়েছিলেন এটা ঠিক বুঝতে পারছি না। ঢাকা শহরে ফ্ল্যাট কিনছেন, গাড়ি কিনছেন, ফলে আমরা দেখছি যে আমাদের দেশে তো টাকা উৎপাদন যদি হয়, উন্নয়ন যদি হয়, তো এগুলো কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। কিন্তু এই উন্নয়নের টাকাটা কে উন্নয়ন করে আর কার পকেটে যায়, দেখার ক্ষেত্রে এইটা নিয়ে একটা বিরোধ আমাদের আছে। 2 নম্বর যে বিরোধটা যেটা আছে, যদি বলি যে আমাদের এই যে 12ই জুন ছিল আমাদের শিশু শ্রম দিবস, আর কি নিরসন দিবস। তো এই 12ই জুন আমাদের শিশু শ্রম জরিপের একটা জরিপ বের করলো। তারা কি বললেন, যে বাংলাদেশের নিয়োজিত শ্রমে নিয়োজিত শিশুর পরিমাণ 35,36,927 জন। তার মধ্যে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম হিসেবে নিয়োজিত আছে 10,68,212। এটা তো জরিপের ফল। আচ্ছা, কোন বাবা মা চান তার ছেলে মেয়ে শিশু বয়সে স্কুলে না গিয়ে কাজে যাক অথবা ঝুঁকিপূর্ণ কাজে যাক? তার মানে বাবা মার আয়টা এতই কম যে সংসার চলছে না বলে ছেলে মেয়েকে পাঠাতে হচ্ছে। আমি যদি 35 লক্ষ শিশু শ্রম নিয়োজিত আছে, আর আমি 35 লক্ষ পরিবার, তাহলে এই পরিবারগুলো তো বাধ্য হয়েছে তার সন্তানকে ইয়েতে দিতে, কাজে পাঠাতে। তাহলে এটাও একটা ছোট্ট ইন্ডিকেটর হতে পারে। আর একটা কি হতে পারে, যে আমরা এই শ্রমজীবী মানুষের জন্য আমরা রেশন এবং আবাসন, তার জন্য এই বাজেটে কোনো কিছু কি রাখলাম না। আমরা যদি ভাবতাম যে হ্যাঁ এদিকে একটা বরাদ্দ আছে আর ওইদিকে বরাদ্দটা কমছে, যদি ধনীদের তো অনেক আছে, তাদের জন্য বরাদ্দ করার কি দরকার, এইরকম একটা বলে যদি সরকার যদি চশমার পাওয়ারটা একটু চেঞ্জ করে নিয়ে বলতেন যে এই চশমার পাওয়ার দিয়ে আগে আমি কাছের জিনিসটা দেখতে পারতাম না, এখন দরিদ্র মানুষ আমার কাছের মানুষ, তাদেরকে একটু দেখবো, তখন হতো কি যে এই একই চশমা হয়তো তার পাওয়ার ভিন্ন হওয়ার কারণে দেখার মানে কাকে দেখবো আর কাকে দেখবো না এটা একটু বিবেচনা করা যেত। ফলে কে কোন চশমা পরে আছে, চশমা তো আমরা সবাই পরে আছি, কেউ হয়তো উন্নয়নের চশমা পরে আছি, কেউ হয়তো বৈষম্য দেখছি, কেউ হয়তো বলছি যে আমাদের যা হওয়া উচিত ছিল, আমাদের যা সক্ষমতা আছে তা আমরা করতে পারছি না। কেন বাংলাদেশ থেকে টাকাটা পাচার হয়ে যাবে? আচ্ছা, টাকা পাচার হওয়ার জন্য বৈধ পথ নেই, তারপরে আমরা শুনছি টাকা পাচার হয়ে যাচ্ছে, কিভাবে হয় এটা? তাহলে এইগুলো আমরা একটু দেখতে চাই, এগুলো একটু বুঝতে চাই, তাহলে যে উন্নয়নটা হয়েছে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন হতে পারে এবং যে বৈষম্যটা আছে সেই বৈষম্যটা কমানো সম্ভব হতে পারে। জি হাফিজ ভাই, আপনি একটু বলুন, আপনি আসলে খুব বেশি বলার সুযোগ পাননি। যেটি হচ্ছে যে উন্নয়ন যেটি হচ্ছে সেটি আসলে যারা করছে তাদের হচ্ছে না। উন্নয়ন করছে, পরিশ্রম করছে এক মানুষ, কিন্তু ফল ভোগ করছে আরেক গোষ্ঠী। যেটা হচ্ছে আমরা এখন বলছি অলিগার, একটু শব্দটা আমরা পরিচিত হয়ে গেছি, যে এক ধরনের অলিগাররা সুবিধা নিচ্ছে অর্থনীতিতে। এই যে টাকা পাচার হয়ে গেল এত কোটি টাকা, যে কালো ঋণ, যেটি মন্দ ঋণ, সেটা আসলে সাধারণ কৃষক নেয়নি, তাদেরকে দড়ি লাগানো হচ্ছে তাদের গলায়, কোমরে। এদের তো বিচার হচ্ছে না। জি, ধন্যবাদ। উন্নয়নের বিষয়টি তো আসলে আপনি যখন দৃশ্যমান উন্নয়ন যদি হয়, সেই দৃশ্যমান উন্নয়নের উপকারভোগী শ্রেণী কিন্তু সবাই, মানে যেই উন্নয়নটা আপনি ধরেন, আপনি বিদ্যুৎ উৎপাদন করছেন, বিদ্যুৎ উৎপাদন বাড়লো, এইটার উপকারভোগী কারা? আপনি যদি আলাদা করে ধরেন,
আপনি মেট্রো রেল করলেন বা আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে করলেন বা আপনি পদ্মা সেতু করলেন, এইটার উপকারভোগী কারা? তো উন্নয়ন যদি দৃশ্যমান উন্নয়ন যেটা, সেটার উপকারভোগী কিন্তু সবাই, এবং সেখানে কিন্তু আপনার প্রান্তিক জনগোষ্ঠীও সেই উন্নয়নের একটি বড় অংশী জন। এটি একটি বিষয়। আরেকটি বিষয় যদি আমি বলি, যেমন ধরেন যে আওয়ামী লীগ সরকারের একটি বড় দাগের একটা বড় সাফল্য কিন্তু আছে, যেটা আমরা এসডিজি এবং এমডিজির ক্ষেত্রে আমরা জানি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে 17টি সূচক ছিল, সেই 17টি সূচক অ্যাটেইনমেন্টের সবচেয়ে ভালো যেই দেশগুলো করেছিল তার মধ্যে একেবারে সামনের দিকে কিন্তু বাংলাদেশ আছে। সেই জায়গাতে কি ছিল? সোশ্যাল সেফটি নেটওয়ার্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি কি সোশ্যাল সেফটি নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার একটা অবস্থান আপনার সরকার তৈরি করতে পেরেছে, তাহলে সেই মানে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের উপকারভোগী কারা? প্রান্তিক জনগোষ্ঠী। আমরা শুধু টাকা পাচার মানি লন্ডারিং, আপনার তো অর্থনীতির আকার অনেক বড় হয়েছে। আপনি আপনি যদি ওইভাবে দেখেন যে এই দেশে গত 15 বছর কিছুই হয় নাই, শুধু টাকা পাচার হয়েছে, এইভাবে যদি আপনি দেখেন, আপনার যে বাজেটের যে আকারটা এসে দাঁড়িয়েছে, বা আপনি যে এন্টায়ার যে অর্থনীতিটা এখন হোল্ড করছেন, যেটি আপনিও কিন্তু কয়েকবার বলার চেষ্টা করেছেন যে সারা বিশ্ব বা গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তো প্রশংসা করছে কেন? ডেফিনেটলি কতগুলো নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গা আছে যেই জায়গাগুলোর জন্য প্রশংসা করছে। মানে আমার পয়েন্টটা কিন্তু আমি প্রথমে যেখানে শুরু করেছিলাম ওখান থেকেই আবারও বলতে চাই, লিডারশিপের একটা ভিশন দরকার হয়, যেই জায়গাটাতে আমাদের কিন্তু অনেক বড় গ্যাপ ছিল। বঙ্গবন্ধুর ক্ষেত্রে আমরা সেই ভিশনটা দেখেছিলাম। রতন ভাই যেটা বলেছেন কৃষকদের ক্ষেত্রে, দেখেন বঙ্গবন্ধু কিন্তু এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরেই কৃষক এবং শ্রমিকের পক্ষে তার অবস্থানটা কি ছিল পরিষ্কারভাবে দেখেন। যদি টোটাল জিনিসটাকে আপনি সামনে তুলে আনেন, তাহলে যেহেতু এটি আজকের টপিক না, তারপরে শুধু একটা লাইনে বলি যে কৃষক এবং শ্রমিকের জন্য বঙ্গবন্ধুর অবস্থানটা কোথায় ছিল। সেই মে দিবসের আলোচনাতেও কিন্তু আমি এই কথাটা সেদিন বলেছি যে বঙ্গবন্ধু শ্রমিকের অধিকারের জন্য কি কি করেছেন, এবং শেষ পর্যন্ত গিয়ে বাকশালের যে সেই বক্তৃতা, সেই বিখ্যাত বক্তৃতা, কি বলেছেন যে ওরাই মালিক, শ্রমিক এবং কৃষকদের ক্ষেত্রে বলছেন। এবং বঙ্গবন্ধু কন্যা কিন্তু কৃষি বান্ধব স্ট্রাকচার ডেভেলপ করেছেন, অর্থনীতির ব্যবস্থায় কৃষি বান্ধব জায়গা তৈরি করেছেন, ঋণের ব্যবস্থা তো করা হচ্ছে, এবং যখনই অভিযোগ আসছে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা যে ধন্যবাদ সেই অভিযোগের আবিশ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা একেবারে শেষের দিকে। সাব্বির ভাই, যে এই যে বাজেটে আসলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে কিনা, ডলার নিয়ে যে সংকট সেটা সমাধান হবে কিনা, আমাদের বেকারত্ব, তারপর আমাদের শিল্পায়নের প্রশ্নটি তো আছে, বেকারত্ব নিরোধ হবে কিনা সেটি আপনি, অর্থাৎ জনজীবনে এর ধরনের ইম্প্যাক্ট পড়বে কিনা, আপনি কি মনে করেন বলুন। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরটা আমি রতন ভাইয়ের একটা কথা ধরে দিতে চাই। রতন ভাই একটু আগে বলেছেন যে ধনীদের জন্য নাকি বাজেটে বরাদ্দ দেয়, এই কথা বা এই টার্মিনোলজি আমি কোথায় আমার জীবনে প্রথম শুনলাম। ধনীদের জন্য বাজেটে বরাদ্দ দেয়, আসলে বরাদ্দ দেওয়া হয় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে তাতে আপনার কর্মসংস্থান তৈরি, এবং এতে এবং শুধু আমাদের দেশে না, এমনকি আমেরিকার মতো দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরির মাধ্যমে কর্মসংস্থান হয়। এখন এখানে কিছু ব্যবসায়ীরা থাকে, তাদের তো প্রফিটটা বাড়ে, সেটাতে অস্বীকার করা হচ্ছে না, কিন্তু এটাকে যখন বলা হবে যে ধনীদের জন্য বরাদ্দ, তখন ইন্টেনশন নিয়ে একটা প্রশ্ন ওঠে যে আমরা কি তাহলে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবো না? তাহলে তো আমাদের সেই আদিম যুগে থেকে যেতে হবে, আমাদের প্রাগৈতিহাসিক যুগে ফেরত যেতে হবে। রতন ভাইরা কি তাই চান? আপনি আরো একটা কথা বলেছেন যে এই মোবাইলের বিল বাড়িয়ে মানুষের যোগাযোগ ক্ষমতা কমিয়ে ফেলা হচ্ছে, তারপরে আন্দোলন হয় না, মানুষের এগুলো সয়ে গেছে, এই সরকারের কাছে কিছু পাওয়া যায় না, এগুলো নিয়েও আমি একটু কথা বলছি। দেখুন, আমাদের একটু আগেই আলাপে বলছিলাম যে মুদ্রাস্ফীতি এবং মজুরি বৃদ্ধি এর মধ্যে পার্থক্য হচ্ছে মাত্র 2%। এই 2%কে অ্যাটেন্ড করার জন্য সরকারের কতগুলো প্রকল্প রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে ওপেন মার্কেটে সেল করে এমএসপিটা 50 লক্ষ মানুষের প্রতি মাসে খাবার দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, প্রায় 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মধ্যে খাবার দেওয়া হচ্ছে। এই যে ওনারা আন্দোলনের জন্য অপেক্ষা করেন, বিপ্লবের জন্য দশকের পর দশক অপেক্ষা করছেন, আসলে হবে কি করে? মানুষ তো এই গ্যাপটুকু এই রাষ্ট্রীয় সাহায্যের কারণে পেয়ে যায়। তারপরে দেখুন, গৃহহীনদের জন্য ঘরবাড়ি করে দেওয়া হচ্ছে। এটা তো বিস্ময়, আমাদের মতো আয়ের একটা দেশে জনগণকে, ভূমিহীনদেরকে ঘরবাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে, একটা দুটা না, লক্ষ লক্ষ, ইতিমধ্যে 9 লক্ষের বেশি
পরিবারকে দেওয়া হয়েছে। ধন্যবাদ সাব্বির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাফিজ ভাই, আপনাকেও ধন্যবাদ। আসলে খুব বেশি শোনার সুযোগ হলো না, পরবর্তী শোয়ে আপনার কাছে শুনবো আশা করি। আর রতন ভাই, আপনাকে দিয়ে শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আসলে আর মতভেদ, রাজনৈতিক নীতি পদ্ধতির পার্থক্য থাকবেই। যেটি সাব্বির আহমেদ বলছে যে আসলে এখানে সবাই সুবিধাভোগী, সবাই উপকার পাচ্ছে। আসলে কোনো বৈপ্লবিক পরিবর্তন বা আপনাদের মতো সমাজতান্ত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে যে আসলে সমাজ বিনির্মাণ হচ্ছে, যে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রচরিত্র বদল হচ্ছে, তা নয়। এক ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আসলে এগিয়ে যাচ্ছি। আমরা ইউরোপ হওয়ার স্বপ্ন দেখছি। তো আপনি কি মনে করেন যে অর্থনীতি এক ধরনের তার গতিময়তার দিকেই যাচ্ছে এবং সেটা আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষের জন্যই ভালো হবে বলে আপনি কি মনে করেন, নাকি কোনো বড় চ্যালেঞ্জ দেখেন? ছোট্ট করে শেষ করতে হবে। একটা চ্যালেঞ্জ তো আছেই, যে চ্যালেঞ্জটা বলেছে যে আমরা একটা সংকটকালীন সময় অতিক্রম করছি। তার মানে তারা নিজেরাই স্বীকার করেছেন একটা সংকট আছে, কিন্তু সংকট দূরীকরণের পদক্ষেপ কি সেটা দৃশ্যমান বাংলাদেশের না, সারা পৃথিবীর। 2 নম্বর হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশ সেক্ষেত্রে কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে, আমরা কিভাবে করছি, তার একটা তুলনামূলক আলোচনা পরে হয়তো করা যাবে। কিন্তু যে কথাটা একটু বলতে চাই, যে বাংলাদেশ শুধু 35তম অর্থনীতির দেশ তা নয়। বাংলাদেশ তো জনসংখ্যার দিক থেকে পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। বাজারের দিক থেকেও তো তাদের একটা বড় বাজার বাংলাদেশ। তাহলে বাংলাদেশের বাজার আর কানাডার বাজার তো এক না, বাংলাদেশের বাজার এবং অস্ট্রেলিয়ার বাজার তো এক না। আমরা তো অনেক বড় বাজার, সে কিন্তু আমরা 10 বছর আগে বাংলাদেশ কোথায় ছিল, কততম অর্থনীতি দেশ ছিল? রতন ভাই, ওগুলোকে তুলনা করে কথাটা বলা উচিত। সেগুলো অবশ্যই, সেই ক্ষেত্রে আমরা কোথায় ছিল বাংলাদেশ আর কোথায় এসেছে সেটাই, এবং কোথায় যেতে পারতো। জি, আমরা রতন ভাইকে শুনি একটু। সাব্বির, করতে হয় এইটাই যে আমি কোথায় ছিলাম এবং কোথায় যেতে পারতাম। মাঝখান থেকে যদি এই পদক্ষেপগুলো নেওয়া হতো, তাহলে আমি কি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারতাম? যদি না পেরে থাকি, তাহলে আমি আলোচনা করব। আমাদের তো আলোচনা করার একটা একদম একমত। আমাদের আলোচনা করা উচিত। আমি তো নেপালের সঙ্গে তুলনা করব না, আমি তো ভুটানের সঙ্গে তুলনা করব না। আমি তো তুলনা করব দুটো জিনিস, যে আমাদের সমপর্যায়ের অর্থনীতির দেশ আমাদের চেয়ে কি বেশি এগিয়েছে, আর আমাদের অর্থনীতিটাকে আমরা যদি দুর্নীতি মুক্ত করতে পারতাম, তাহলে কোথায় যেতে পারতাম। হ্যাঁ, আমাদের থেকে বেশি এগিয়েছে। একটু ভিয়েতনামের দিকে যদি তাকাই, ভিয়েতনামের কথা বলছেন রতন ভাই। ভিয়েতনাম 75 সালে স্বাধীন হয়েছে, আমরা 71 সালে স্বাধীন হয়েছিলাম। আজকে ভিয়েতনাম কোন জায়গাটায় আছে আর আমরা কোন জায়গাটায় আছি? আমরা 2008 সালে ভিয়েতনাম। জি রতন ভাই, আপনাকে ধন্যবাদ। এটা নিয়ে আরেকটা বিতর্ক হয়তো একদিন হতেই পারে, যে আমরা ভিয়েতনামের মতো করে কেন এগোতে পারলাম না, ভিয়েতনাম আগে এগিয়ে গেল। হয়তো এটা নিয়ে আমরা একটা কথা বলবো। রতন ভাই একদিন আপনি থাকবেন, সাব্বির থাকবেন, আর যদি মনে করেন হাফিজুর রহমান তিনিও থাকবেন, আমরা একদিন বিতর্ক করব। খুবই মানে আলোকদীপক এবং বিতর্ক হয়েছে আজকে আলোচনায়। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। রতন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। হাফিজুর রহমান ভাই, আপনাকে পুরোটা শুনতে পাইনি, আপনি দেরিতে সংযুক্ত হয়েছেন। আগামীতে আবারও আপনার সাথে সংযুক্ত হব, শুনবো। সাব্বির আহমেদ, আপনার চমৎকার আলোচনা বিশ্লেষণের জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক যারা শুনেছেন, দেখেছেন এবং যারা মন্তব্য করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী আয়োজন ঈদের সাময়িক বন্ধর পরে আমরা শুরু করব, আর নির্ধারিত সময়ে আপনাদের জানাবো। বলার কথা বলবো অনুষ্ঠানের সাথে থাকবেন, মিলেনিয়াম টেলিভিশনের সাথে থাকবেন, এই প্রত্যাশা রেখে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।